নমস্কার। আমি আজ থেকে একটা বাংলা চ্যানেল আ ডেল্টা ডকিন্স এর পার্ট অফ ডেল্টা ডকিন্স স্টার্ট করলাম। এটা একটু উম ইনফরমেটিভ হবে। মানে এরকম নয় যে আমি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলব, যেটা আমি ইংরেজিতে বলে সাধারণত ডক্ট্রিনস নিয়ে কথা বলব এবং ইন্টেলিজেন্স নিয়ে কথা বলব। তাই তো? এখানে আমি একটু আ উইকে সপ্তাহে একবারই করব। যেটা কিনা উইকে যা হচ্ছে তার একটা সামারাইজড ভার্শন বাংলাতে খুব সহজ ভাষায় বলব। এখানে কোন স্ট্র্যাটেজি, ডক্ট্রিন বা ইন্টেলিজেন্স শেয়ারিং এগুলো কিছু করব না। ভিজুয়াল থাকবে না কোন। জাস্ট বেসিক ইনফরমেশন। আজকে যেটা মানে সবসময় আমার ডেটাটা কোন সময় মিডিয়া সংক্রান্ত হয় না। যা মিডিয়াতে আছে সেগুলো সবাই দেখছে। তো আমার ডেটাটা মেইনলি ইন্টেলিজেন্স আ বেসড হয়। আমার নিজের একটা বাড়িতে ইনফ্রাস্ট্রাকচার আছে যেখান থেকে আমি ইন্টেলিজেন্স জোগাড় করি। এছাড়া আমার সাথে CIA যাবতীয় যা মানে যত রকম পৃথিবীর ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আছে তাদের সাথে কানেকশন আছে। তো আমার কাছে কিছু ইনফরমেশন আসে এবং মোস্ট অফ দ্যা ইনফরমেশন আসে যেটা মিলিটারি আ আ সা আ জিওপলিটিক্স এবং ন্যাশনাল সিকিউরিটি রিলেটেড স্পেসিফিক্যালি ওয়ার্লড আর স্পেসিফিক্যালি ইন্ডিয়া, ওয়ার্লড তো অবশ্যই। তো পলিটিক্স আমি নিয়ে আলোচনা করি না যদি না ওটা ইন্টারন্যাশনাল পলিটিক্স হয়। আ দেশীয় পলিটিক্স নিয়ে আমি খুব একটা আলোচনা করি না। তো আমি চেষ্টা করব যে উইকে আমি একটা ভিডিওতে আমি সামারাইজ করব যে যা ঘটছে তার একটা সংক্ষেপে ব্যাখ্যা আর আ খুব সহজে বলা যেটা আপনারা মিডিয়াতে পাবেন না। ঠিক আছে? আর এই সপ্তাহে যেটা করব হচ্ছে গ্রিনল্যান্ড, টপিকটা নিয়ে বলব ইরান, ইরানে কি হতে পারে বা কি হবে? পাকিস্তান বর্ডারে যা হচ্ছে ড্রোন আ যেটা আস আ এসছে, বাংলাদেশের ইলেকশন নিয়ে। তো আমি সহজ যেটা করি হচ্ছে বাংলাদেশ ইলেকশন। তো আমি বাংলাদেশ ইলেকশন আমি একটা করেছিলাম ইংরেজিতে। তো বাংলাদেশ ইলেকশন আমাদের ইন্টেলিজেন্স ডোমেইন এ যেই প্রেডিকশন টা হচ্ছে আ সেটা হচ্ছে যে আ বিএনপি জিতবে। উম তো যেটা হচ্ছে আমাদের যে এনসিপি মানে যেটা সিটিজেনশিপ পার্টি যেটা স্টুডেন্ট আন্দোলন থেকে হয়েছিল সেটা ভেঙে গেছে প্রায়। এবং আ মানে এনসিপি বেসিক্যালি জোট বেঁধেছে জামাতের সাথে। কিছু নেতারা যারা আ মনে করছে জামাতের সাথে অ্যালাইন নয় তারা বিএনপিতে জয়েন করেছে। আওয়ামী লীগ এখনো পর্যন্ত বরখাস্ত হয়ে আছে। আ যেটা হচ্ছে আমি যেটা শুনছি যে আওয়ামী লীগ প্রক্সি দিচ্ছে। সেই প্রক্সি কিছু ছোট পলিটিক্যাল পার্টিস আছে যেটা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিস। আর কিছু আওয়ামী লীগ কিছু ইন্ডিপেন্ডেন্ট লিডার হিসেবে দাঁড় করাবে। তো এবং তারা ওই প্রক্সি লিডার বা প্রক্সি পার্টিগুলোকে সাপোর্ট করবে। ঠিক আছে? আর বিএনপি লড়বে নিজের মতন করে। কিছু আ লোকাল পলিটিক্যাল পার্টিস আছে যেমন কমিউনিস্ট পার্টি আছে বাংলাদেশের ওর অ্যালাইন করে লড়বে। আর জামাত লড়বে আ উইথ এনসিপি। আমি এই মোটামুটি ব্রড ব্যাপারটা বললাম। যেখানে জিনিসটা দাঁড়াচ্ছে এখনো পর্যন্ত সিঙ্গল লার্জেস্ট পার্টি ইন্টেলিজেন্স ডোমেইন থেকে আমরা যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করি সেই হোক, সিআইএ হোক যারা সব আছে তাদের ওএসআইএনটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স এর যে খবরটা আছে, সেখান থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে সিনারিও 1 যেটা আওয়ামী লীগের ভোট ট্রান্সফার হবে কি হবে না, সেটা কেউ বলতে পারছে না ভালো করে। কিন্তু যেটা আমার এস্টিমেট বা আমাদের সবার অনুমান যেটা হচ্ছে 30 থেকে 40% যদি ভোট লীগের ট্রান্সফার হয় ঠিক আছে? তাহলেই কিন্তু আবা মানে বিএনপির দিকে যদি ট্রান্সফার হয়, তাহলে কিন্তু বিএনপি মেজরিটি লাভ করবে। মানে নিজেই সরকার গড়তে পারবে যদি ভোট ট্রান্সফার হয়। কিন্তু তার থেকে যদি কম ভোট ট্রান্সফার হয়, তাহলে সিঙ্গল মেজর পার্টি হবে। কিন্তু তাকে অন্য পার্টির সাপোর্ট দরকার পড়বে। তো এটা হচ্ছে সিনারিও। এবার কিছু ঘটনা অনেকেরই প্রশ্ন উঠতে পারে যে হিন্দু দের মারছে বা এই ব্যাপারগুলো হচ্ছে। আ এটা সত্যি যে হিন্দু মারছে। হিন্দুদের আ ইয়ে করছে। তার কারণটা অনেকটা আ আ যেটা বলা যায় হচ্ছে যে আমি আগেও বলেছি যে বাংলাদেশ এখন রাজাকারদের আ অধীনে চলছে দেশটা। রাজাকার আর পাকিস্তানের অধীনে চলছে। বাংলাদেশে যারা ডেমোক্রেসি পছন্দ করে বা প্রো আওয়ামী লীগ তারা কিছুই করতে পারছে না এবং যারা আওয়ামী লীগ নেতা বা হিন্দুরা যারা আ obviously হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয়, তাই জন্য হিন্দুদের উপর ক্ষোভটা পড়ছে। আর যেখানে পাকিস্তান জামাত পুরো কন্ট্রোল করছে পুরো আ মা স্ট্রাকচারটা তাই জন্যে আ আরো বড় করে আ হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে আ খুন হোক বা জখম হোক বা যাই হোক। তো এটা একটা দেখা যাচ্ছে আরো জিনিসটা বাড়বে এবং আমাদের যেটা অনুমান আছে সেটা হচ্ছে যে আ এই যে পুরো আ গ গন্ডগোলটা বা পশ্চিমবঙ্গ এবং আসামেও স্পিল ওভার হবে। নেক্সট ২ মাসের মধ্যে এবং যখন আসন্ন ইলেকশন হবে মে মাসে আমাদের পশ্চিমবঙ্গে এবং আসামে, এই জিনিসটা স্পিল ওভার হবে। এইটা র এরও সেই খবরটা আছে।
আমি স্যাটেলাইট ইমেজও দিয়েছি সব, কোথায়, কোথায় জিনিসগুলো হচ্ছে, বাংলাদেশের মধ্যে কারা সাপোর্ট করছে, পুরো স্যাটেলাইট ইমেজেরি আছে। কোথায় ওরা radicalization করছে, কোথায় ওরা ট্রেনিং করছে এবং কোন জায়গা থেকে ওরা ইন্ডিয়াতে পুশ করবে বিফোর মানে ইলেকশনের আগে, সেটাও আমি বলে দিয়েছি। ইংরেজি ইয়েতে আছে, ডিটেইলড ডিসকাশন করা আছে। তো আমার সংক্ষেপে বাংলাদেশের ইলেকশনের পরে বিএনপি খুব সম্ভবত সরকার নেবে। ইন্ডিয়া তাই জন্য অ্যালাইনড হচ্ছে। এবং ইন্ডিয়ার যদি ইন্ডিয়ান গভর্নমেন্টের যদি ওভারঅল থিংকিংটাও দেখা যায় যে আ মা নেই মামার চেয়ে কানা মামা ভালো, এই টাইপের একটা। আমি যদি আওয়ামী লীগকে না পাই তো আমার কাছে বিএনপি আ জামাত থেকে বেটার। মানে এই অবস্থা আমাদের কাছে। কারণ আ বিএনপির সাথে যাওয়াতে একটাই প্রবলেম ছিল যে জামাত আছে আগেরবারে যখন ইলেকশন হয়েছিল ২০০৬ আ ২০০১, ২০০৬ তারপরে আ জামাত অ্যাকচুয়ালি ছিল ওদের সাথে এবং ইন্ডিয়ার যেটা পছন্দ নয় এবং যথেষ্ট টেররিজম হয়, যত radicalization হয়, সিকিউরিটি কনসার্ন হয়। তাই জন্যই আ ইন্ডিয়া কোন সময় এই বিএনপিকে সাপোর্ট করেনি। কিন্তু এবার যেহেতু জামাতের সাথে যাচ্ছে না বিএনপি এবং আ আমাদের কাছে এটাও খবর আছে যে খুব সম্ভবত আওয়ামী লীগ ব্যাক এন্ডেও বিএনপিকে সাপোর্ট করতে পারে। পরবর্তীকালে বিএনপি যখন সরকারে আসবে, আ আওয়ামী লীগকে আ নিয়ে আসবে আবার ক্যানসেল আউট করবে না। মানে ওদের যেই যে সদস্যরা আছে ওভারঅল ইলেকশন প্রসেস এ সেটা ক্যানসেল আউট করবে না বা ভেঙেও যেতে পারে। বিএনপি আওয়ামী লীগ আসবে, তারপর ওটা ভেঙে গিয়ে কিছুটা আওয়ামী লীগে চলে যাবে, কিছুটা আওয়ামী লীগ থেকে ওটা বিএনপিতে আসবে। তো মোদ্দা কথা হচ্ছে এই, ইন্ডিয়া অ্যালাইনড হচ্ছে বিএনপির জন্যে। অ্যালাইনড হলে ভালো। যদি জামাত আসার কোনো চান্স নেই, এটা উম একদম খুব ইন্টেলিজেন্স ইয়ে থেকে খবর আছে। তো এটা হচ্ছে বাংলাদেশ। যদি কোনো প্রশ্ন থাকে বাংলাদেশ সংক্রান্ত, উম সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন করতে পারেন। আমি কমেন্টস হলে বা আলাদা ভিডিও করতে পারি বাংলায়। এবার আ বাংলাদেশ থেকে আসছি পাকিস্তান বর্ডারে। পাকিস্তানে আমরা দেখছি কদিন ৪৮ ঘন্টায় অ্যারাউন্ড ১৫-২০ টা ড্রোন, আনআর্মড ড্রোন এসছিল ইন্ডিয়ার দিকে এবং আমরা মিডিয়াম এমএমজি দিয়ে ওটাকে তাড়িয়েছি। ওটাকে বা আ কিছুটা ২ টো পড়েছে এখানে এবং বাকি সব পাকিস্তানের দিকে চলে গেছে। এবং যে ২ টো পড়েছে তার মধ্যে দেখা গেছে যে ওখানে কোনো আইইডি বা ব্লাস্ট ইয়ে ছিল না। ওকে ড্রাই বলা হয়। ড্রাই ড্রোন বলা হয়। কোনো আ weaponry ছিল না। তো এটার মেইন কারণ হচ্ছে আমি আবার ইংরেজিতে যেটা বলেছি যে আ একটা তো আইএসআর করতে ইন্টেলিজেন্স আম আ আ রিকগনিশন মিশন যেটা করা হয়, সার্ভেইলেন্স অ্যান্ড রিকগনিশন মিশন। এবার সেখানে যেটা করা হয় যে আমাদের আ এয়ার ডিফেন্স এ কিছু গ্যাপ আছে কিনা সেটা দেখার চেষ্টা করে। কোন ফরওয়ার্ড বেস নতুন তৈরি হয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করে। এবং কোথায়, কোথায় আমার এয়ার ডিফেন্স এ আ লোকেশন আছে যেগুলো আ স্যাম মানে আ আ সারফেস টু এয়ার মিসাইল যেমন S-400 বা এই টাইপের আকাশ বা ছোটখাটো রেডার যেগুলো স্বাতি রেডার, এই রেডার গুলো আছে সেগুলো ডিটেক্ট করার চেষ্টা করে, ট্রায়াঙ্গুলেট করার চেষ্টা করে। সেটার উপর বেস করে ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম যেটা তৈরিও হচ্ছে, কিছুটা নষ্ট করে দিয়েছি আমরা, সেইগুলো রিক্যালিব্রেট করা। সেটাও একটা রিজন। এরকম অনেক রিজন আছে। যেমন ওদের আ এখানকার যারা স্লিপার সেল আছে ইন্ডিয়াতে তাদেরকেও বলে একদিকে ওদেরকে সিগনাল দেওয়া যে, "আমরা আছি তোমার পাশে, তোমরা এবার কিছু করো।" মানে এইভাবেও। কিন্তু বড় পিকচার যেটা, বড় রিজন যেটা আসছে ইন্টেলিজেন্স ডোমেইন এ যে জৈশ-এ-মোহাম্মদ আর লস্কর-এ-তৈয়বার মধ্যে একটা বিভাজন দেখা গেছে। বিভাজনটা আ হয়েছে কারণ যে টাকাগুলো পাচ্ছে আ কাতার থেকে আর সৌদি আরেবিয়া থেকে যে পরিমাণ টাকা টেররিস্ট আ বেস গুলোকে তৈরি করার জন্য লাগানোর কথা ছিল, যেগুলো ধ্বংস হয়েছে, সেই টাকাগুলো ওরা দিচ্ছে না। পাকিস্তান দিচ্ছে না। সম্ভব এফএটিএফ এর জন্যে আর আইএমএফ এর ওভারসাইট এর জন্যে। তো ওটা একটা রিজন যার জন্য একটা মতবিরোধ তৈরি হয়েছে। এই দুটো টেররিস্ট সংস্থার সাথে আইএসআই এর মিলিটারি। আর দ্যা সেকেন্ড আরেকটা হচ্ছে যে আম আ যেই রকম রেটে ইনফিলট্রেট করার ইন্ডিয়ান বর্ডারে সেরকম রেটে ইনফিলট্রেট করতে পারছে না। তাই জন্যও একটা জৈশ-এ-মোহাম্মদ আর এলইটির মধ্যে সাথে একটা আইএসআই এর একটা মতবিরোধ দেখা গেছে। আর থার্ড রিজন হচ্ছে যে বাংলাদেশে ওরা বড় রকম একটা রেসপনসিবিলিটি চাইছে। লস্কর-এ-তৈয়বার কথা বলছি। ওরা বড় রকম একটা রেসপনসিবিলিটি চাইছে যে বাংলাদেশে ক্যাম্প করবে, এই করবে, টেররিজম করবে, আ ইন্ডিয়াকে অ্যাটাক করবে। কিন্তু আ আইএসআই আর পাকিস্তানি আইএসআই আর পাকিস্তানি মিলিটারি ওদেরকে ফ্রন্ট ইয়েতে আসতে দিচ্ছে না। কারণ জামাত আছে ওখানে। তো এইটা মেইন রিজন, এই ৩ টে রিজনের জন্যে ওরা প্রচন্ড আ আইএসআই আর মিলিটারি, পাকিস্তান মিলিটারির উপর আ ক্ষেপে আছে এবং ওদেরকে একটা শান্ত করার জন্যে এইরকম আ স্ট্র্যাটেজিক সিগন্যালিং বলি আমরা এটাকে ইংরেজিতে ডিফেন্স এ। তো এটা করার চেষ্টা করছে। আ এটা আ
এটাতে এই জন্যেই এই কিছু রিজনের জন্য এই জিনিসটা হচ্ছে, কোনো যুদ্ধ হবে না। এটাকে সাব কনফ্লিক্ট ওয়ারফেয়ার বলা হয়। হাইব্রিড ওয়ারফেয়ার এর মধ্যেই পড়ে এটাকে। তো কোনো যুদ্ধ হবে না বা অপারেশন 2 ও হবে না। এটা জাস্ট একটা ন্যারেটিভ বা ওয়ারফেয়ার চলছে। এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আম আর এরপরে আসছি আ ইরান নিয়ে। ইরানে খবর আছে যে ইন্টেলিজেন্স ডোমেইন নেক্সট ৩৬ ঘন্টায় ইউএস অ্যাটাক করতে পারে। কিন্তু তার একটাই কন্ডিশন, এখন একটা মিটিং আজকে রাতে হওয়ার কথা সিআই, এবং যে মিটিংটা ক্যানসেল হয়ে গেছিল আজ সকালে। সিআই এর সাথে আ ইউএস এর, আমেরিকার সিআইএ সংস্থার সাথে আ আ রাশিয়ার এফএসবি সংস্থা, মানে দুটো ইন্টেলিজেন্স সংস্থা, যে ৬ টা, খুব সম্ভবত ৬ টা আ সাবমেরিন আছে এবং ২ টো ডেস্ট্রয়ার আছে। বাল্টিক সি থেকে, যেটা সোজা চলে গেছে ওদিকে আ টুয়ার্ডস আম ইরানের দিকে গেছে। তো ওইখান থেকে আ ওরা বলছে ওগুলোকে নিয়ে আসতে, এবং ওরা যেন কিছু না অ্যাটাক করে। ইরানের উপর অ্যাটাক পাকিস্তান কো আ ইয়ে আ ইউএস করবে। খুব সম্ভবত করবে এই ৩৬ ঘন্টার মধ্যে, আজকে রাতে বা কাল রাতে। কি টাইপের অ্যাটাক হবে জানি না। কিন্তু ইন্টেলিজেন্স আ ডোমেইন এ যেটা মেক্সিমাম বাজ করছে, যেটা হচ্ছে যে এই ৩৬ ঘন্টার মধ্যে অ্যাটাক হবে। কিন্তু অ্যাটাকটা কি হবে, কিভাবে, ভেনেজুয়েলার মতন হবে না একদম ডাইরেক্ট ইনফিলট্রেট করে অ্যাটাক হবে জানা নেই। বা কি টাইপের কনফ্লিক্ট এ জড়াবে ইউএস সেটা জানি না। এসকেলেশন রেডারটা ওরা এখনো ঠিক করেনি। মানে করেছে ঠিক, ওটা ইন্টেলিজেন্স ডোমেইন এ আমরা পাইনি। এবং আ এখানে কাতারের একটা বড় ভূমিকা রয়েছে, একটা ইসরায়েলের বড় ভূমিকা রয়েছে। যারা ভারতীয়রা, যারা ইসরায়েলে যারা ইরানে আছে, আমার মনে হয় ওদের ইমিডিয়েটলি আইদার সেফ হাউস এ থাকা উচিত বা ইমিডিয়েটলি ফেরত আসা উচিত। এবং যারা কাতারে আছে ইন্ডিয়ানরা, এবং যারা ইসরায়েলে আছে ইন্ডিয়ানরা, তাদেরকে একটু সাবধানে থাকা উচিত। কারণ আ কাতার থেকে অ্যাটাকটা হবে আর ইসরায়েল থেকে অ্যাটাকটা হবে ইউএস এর। যার ফলে ইসরায়েল কিন্তু কাতারকে আর ইসরায়েলকে অ্যাটাক করতে পারে। সরি, আ সা আ ইরান কাতারকে অ্যাটাক করতে পারে। ইউএস বেসে অ্যাটাক করা, ওখানে ইউএস বেস আছে একটা। তো ওটার আশেপাশেও অ্যাটাক করতে পারে। কারণ কাতার জড়িয়ে পড়তে পারে আর ওদিকে ইসরায়েলকে অ্যাটাক করবে। তো এই কারণে আমার মনে হয় যে আ একটা বড় ঝামেলা আছে ইরানের ক্ষেত্রে। এবং এই আ হ্যাঙ্গিং টা যদি হয়, সেটাতে আরো বাড়াবাড়ি। এই পুরো ইরানের ব্যাপারটা তো obviously একটা ভেতর থেকে একটা, তো obviously একটা রিভলিউশন আছে। আর এটাকে ইউএস ডিপ স্টেট, ইসরায়েল এটাকে প্রমোট করছে, টাকা দিয়ে প্রমোট করছে, যেরকম করে রেজিম চেঞ্জ অপারেশন করে। এবং এটা যদি পিওরলি সাকসেসফুল না হয়, তাহলে ইউএস অ্যাটাক করবেই। ইউএস অ্যাটাক করবেই। এটা একদম, এখানে কোনো, যদি কারেন্ট যে আছে, আ ওদের যে আ ইরানের যে মাথা, সে যদি রিজাইন না করে বা তাদের রিজিম যদি চেঞ্জ না হয়, তাহলে অটোমেটিক্যালি আ ইউএস অ্যাটাক করবে। বে কোন ডিসকাশন এ যাবে না। তো এটা, এই নিয়ে খবর আছে। তো ইরানটা নিয়ে একটা সমস্যা হচ্ছে। এটা, এবং এটা এই সপ্তাহের মধ্যেই কিছু একটা গন্ডগোল হওয়ার চান্স আছে। যদি না রাশিয়ার সাথে জিনিসটা আনসাকসেসফুল হয়। সাকসেসফুল হলে অ্যাটাক হবে। মানে রাশিয়া যদি মেনে নেয়, হ্যাঁ, তুমি অ্যাটাক করো, আমরা আছি। কারণ এখানেও একটা খেলা হচ্ছে যে স্ট্র্যাটেজিক সিগন্যালিং, যেটা ট্রাম্প করছে যে আমি নিজের মতন কাজ করব। চায়নাকে বলছে তুমি তাইওয়ান নিয়ে নাও। আর রাশিয়াকে বলছে তুমি ইউক্রেনে যা করো করে নাও, পোল্যান্ডে যা করো করে নাও, বাল্টিক স্টেটে যা করো করে নাও। তাই তো? এইরকম একটা স্ট্র্যাটেজিক সিগন্যালিং যাচ্ছে, যেটা খুবই খারাপ। এবং এই সিগন্যালটা যদি সাকসেসফুল আজকের মিটিংটা হয়, অনেকটা সেরকমই হবে যে ইউক্রেন তুমি নিয়ে নাও, আমি আমি নিজের মতন চলব। তো এইখানেই গন্ডগোলটা আছে। যদি মিটিংটা সাকসেসফুল না হয়, তাহলে ইউএস অ্যাটাক করবে না। ওরা আরেকটু ওয়েট করবে, আ কিভাবে প্রোটেস্ট গুলো আ আরো ইয়ে করছে, এবং ডিপ স্টেট কে আরো এনগেজ করবে। প্রোটেস্টটাকে আরো আ বাইরে থেকে মদত করার জন্যে। তো এটা হলো ইরান। এবার গ্রিনল্যান্ডে আসি। গ্রিনল্যান্ড তো obviously আমি নিজেও প্রেডিক্ট করেছিলাম, সেটাই হচ্ছে যে নেগোশিয়েটেড ইয়েতে যাবে। আমি ৪ টে অপশন দিয়েছিলাম, যেটা যে অপশন গুলো বলেছিলাম। ১ম এ নেগোশিয়েট করবে, হার্ড নেগোসিয়েশন হবে। এখন সেটাই চলছে। আ আমি বারবার বলছি যে গ্রিনল্যান্ডে যখন ওরা বলছে যে আমরা গ্রিনল্যান্ড অ্যাটাক করব, ইউএস বলছে গ্রিনল্যান্ড অ্যাটাক করব। অ্যাকচুয়ালি কিন্তু অ্যাটাক করবে না। করতে পারে না। হ্যাঁ? ওরা হার্ড নেগোসিয়েশন করছে। মানে একদম লাস্ট ইয়েতে রেড লাইনে, একদম লাস্ট নেগোসিয়েশন রেড লাইনের লাস্টে চলে যাচ্ছে। ফলে আরো বেশি লিভার্স, আরো বেশি প্রেশার ডেনমার্ককে দিচ্ছে এবং গ্রিনল্যান্ডকে দিচ্ছে। এটা একটা অপশন ছিল, এটাই হবে। নেগোশিয়েটেড ডিল হবে। 2nd টা বলেছিলাম যে আ গ্রিনল্যান্ডকে ব্রেক আউট করবে। গ্রিনল্যান্ডের অনেক অপোজিশন লিডার আছে, তাদেরকে ব্রাইব করবে। জনতাকে ব্রাইব করবে। যাতে ওরা ডেনমার্ক থেকে বেরিয়ে আসতে চায়। কিন্তু আমি আগেও বলেছি যে অনেক পোল হয়েছে। একটা ছোট রেফারেন্ডাম হয়েছিল, এবং রেফারেন্ডামে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা যদি ডেনমার্ক
ইউএস এর মধ্যে কাউকে বেছে নিতে হয় তাহলে তাকে কাকে নেবেন? তো গ্রিনল্যান্ডের জনতা বলেছিল যে আমরা কিন্তু ডেনমার্ককেই নেব। 80% এর উপর জনতা। তো সেই ক্ষেত্রে রেফারেন্ডাম করলে ট্রাম্প জিতবে না। তো তার ক্ষেত্রে ব্রাইবারি আর অপোজিশন লিডারকে টাকা দিয়ে ওদের ওখানে একটা যদি অরাজকতা সৃষ্টি করা যায় এবং কারেন্ট রিজিমকে ফেলে দেওয়া যায়। কারণ ট্রাম্প একটা রিয়েল এস্টেট এজেন্ট টাইপের কাজ করছে। ও কিন্তু সবকিছু ওন করতে চায়। ওন করার মেইন কারণ হচ্ছে দুটো। এখানে অয়েল-টয়েল কিছু না। এখানে শিপিং লেন, হ্যাঁ? বুঝতে হবে। মিডিয়াতেও ঠিক করে এগুলো কভার করছে না। এখানে দুটো খুব ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে। একটা হচ্ছে শিপিং লেনস। যখন এই আর্কটিক রিজিয়নটার আ আইস মেল্ট করে যায়, মাল্টিপল শিপিং লেন হয়। আর সেই শিপিং লেনগুলো এখন কারেন্টলি অকুপাই করে আছে হচ্ছে চায়না আর রাশিয়া। যেটা চায়না, চায়না মানে ইউএস চায়না। আ তো যখনই তাই জন্য ওন করতে চায়। কারণ ও মিলিটারি বেস বাড়িয়ে কোনো লাভ নেই। কারণ আমি একটা জায়গায় মিলিটারি বেস বাড়াচ্ছি তাতে তো আমি জায়গাটা ওন করতে পারছি না। কারণ ডেনমার্কও কিছু বলছে না, গ্রিনল্যান্ডও কিছু বলছে না যে চায়না আর রাশিয়াকে আমরা আসতে দেব না। যদি ডেনমার্ক আজ বলে যে চায়না আর রাশিয়াকে আমরা আসতে দেব না এখানে, আমাদের শিপিং লেনে বা আমাদের এরিয়ায় আমাদের এখানে মাইনিং করতে দেব না, তাহলে কিন্তু ট্রাম্প কিছুটা মেনে নেবে। আর সেটাই ট্রাম্প চাইছে যে ট্রাম্প এটাই চাইছে আইদার ও পুরো নিয়ে নেবে, না হলে পুরো আ ওকে ডেনমার্ককে বলতে হবে, গ্রিনল্যান্ডকে বলতে হবে যে রাশিয়া আর চায়না আউট। তাহলে কিন্তু ট্রাম্প থামবে। না হলে ট্রাম্প কিন্তু আ যুদ্ধ এট লিস্ট করবে না। আ যুদ্ধ করলে আমি এটাও বলছি কেন যুদ্ধ করবে না। দেখুন মেক্সিমাম ট্রাম্পের টাকাটা আসছে ডেমোক্র্যাটসদের টাকাটা আসে হচ্ছে আর্মস লবির থেকে। আম আর আম এদের মানে আ উম রিপাবলিকদের টাকাটা আসে সবসময় আসতো এতদিন হচ্ছে আম ডিফেন্স লবির থেকে। কিন্তু এবারে ট্রাম্প এসছে এবার অয়েল লবিটাও যুক্ত হয়েছে। তো আ যদি ন্যাটো ভেঙে যায়, যদি আজকে আমরা জানি যে ইটালি পাঠাচ্ছে, ফ্রান্স পাঠাচ্ছে এবং ফ্রান্সের পার্লামেন্টেও এটা রেজোলিউশন পাস হয়েছে যে ওরা ন্যাটো থেকে বেরিয়ে আসবে যদি কিছু অ্যাটাক করে এবং তারা ওয়ারশিপও পাঠাচ্ছে। সবকটা মেইন কান্ট্রি ইউকে, জার্মানি, ইটালি, ফ্রান্স এই ৪ জনে ওয়ারশিপ পাঠিয়েছে আ ডেনমার্ক আর গ্রিনল্যান্ডের দিকে। তো এই জায়গাটা এমন একটা চাপে পড়ে আছে যে ইউএস কিন্তু ভাঙতে পারে না ন্যাটো অ্যালায়েন্স। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সবচেয়ে বড় ওয়ার্ল্ড অর্ডার হচ্ছে ন্যাটো অ্যালায়েন্স। ওটা যদি ভেঙে যায় তো পৃথিবীতে কোনো ওয়ার্ল্ড ওয়ার 2 ওয়ার্ল্ড অর্ডার থাকবে না, তাই তো? কারণ ইউএন সিকিউরিটি কাউন্সিল বা ইউএন অ্যাকচুয়ালি ডিফাঙ্ক বডি। একটা জাস্ট কোনো একটা টাইপের। তো এটাও যদি চলে যায়, ন্যাটোও যদি চলে যায়, ন্যাটো হচ্ছে একটা ওয়ার্ল্ড অর্ডার। সেটা যদি ভেঙে যায় ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে সেটা একটা মারাত্মক গন্ডগোল হবে, তাই তো? আ তো ওটা চাইবে না। কারণ তাতে ডিফেন্স লবি রেগে যাবে ট্রাম্পের এগেইনস্ট এ। ডিফেন্স লবি ম্যাসিভ রেগে যাবে। কারণ এখানে অয়েল লবি আর ডিফেন্স লবির মধ্যে গন্ডগোল চলছে। যদি আজকে অয়েল লবির জন্য এত কিছু করছে, ডিফেন্স লবির জন্য ডিফেন্স ন্যাশনাল সিকিউরিটির জন্য করছে। কিন্তু এতে যদি ন্যাটো ভেঙে যায়, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ডিফেন্স ইকুইপমেন্ট কিন্তু আর ন্যাটো কান্ট্রিকে ট্রাম্প বিক্রি করতে পারবে না। তাতে কিন্তু মিড টার্ম ইলেকশনটা জিততে পারবে না। তো ট্রাম্প যুদ্ধের দিকে যাবে না বা ট্রাম্প এটাও চাইবে না যে ন্যাটো ভেঙে যাক। ন্যাটো আইদার ডেনমার্ক বা গ্রিনল্যান্ডকে বলতে হবে রাশিয়া আর চায়নাকে আমরা জায়গা দেব না। সেটাও খুব প্রবলেম। সেটাও খুব প্রবলেম। বা বা একটা নেগোশিয়েটেড ইয়েতে আসতে হবে যেখানে মোস্ট অফ দ্যা কন্ট্রোল আ রিলেটেড টু সিকিউরিটি, মাইনিং, শিপিং লেনস ওটা কিন্তু পুরো ইউএস কন্ট্রোল করবে। যেমন প্যানামাতে হয়েছিল না? প্যানামাতে যে গন্ডগোলটা হয়েছিল। আম আ প্যানামাতে ২ বার হয়েছিল গন্ডগোল। চায়নার সাথেও রিসেন্টলি হয়েছে। তো ওই একই গন্ডগোল যে ওটাও শিপিং লেনের আ উপর নির্ভর করে জিনিসটাকে কন্ট্রোল করতে দিতে হবে ইউএস কে। মানে এরপরে ইউএস কন্ট্রোল করবে আর্টিকের শিপিং লেন। সেটা যদি হয় তাহলে ট্রাম্প থামবে। তো এটা হচ্ছে মোদ্দা গল্প। আ আমার মনে হয় যদি কোন কোয়েশ্চেন থাকে কেননা এত ইনফ্লুয়েন্সার বেড়ে গেছে YouTube এ যারা একদম ভুলভাল কথা বলে সেন আ ম্যাম মানে দুটো একটুখানি ইনফরমেশন নিয়ে মিডিয়ার ইনফরমেশন এত বড় করে বলে, মেক্সিমাম ভুল কথা বলে। আ আসল হচ্ছে মোদ্দা কথা হচ্ছে এটা যে ৪ টে যে ইস্যুটা আমি তুললাম। এছাড়া আর এই সপ্তাহে আ কয়েকটা জিনিস হতে পারে যেটা সম্ভবত আ আজারবাইজান ভার্সাস আর্মেনিয়া নিয়ে একটা বড় রকম একটা প্রবলেম আ চলছে। তারপরে আম একটা মেডিটেরিয়ান ক্রাইসিস একটা হচ্ছে যেখানে লিবিয়ার যে প্রক্সি ওয়ারটা আ চলছে বিটুইন ইজিপ্ট অ্যান্ড টার্কি সেই একটা প্রবলেম যেটা নেক্সট ১-২ মাসের মধ্যে বড় হতে পারে। তো এই কয়েকটা ইস্যু নিয়ে পরে আসবো। কিন্তু আপাতত এইদিকে এই ৪ টে বড় বাংলাদেশটা তো obviously লং টার্ম। কিন্তু এই ৪ টে ইস্যু নিয়ে আজ ভেবেছিলাম কথা বলব।
ধন্যবাদ।